গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ইতিহাসের উপর থেকে থাকছে 11 নম্বর ক্লাস, এবং আমরা যে টপিকটা পড়ছিলাম ইতিহাসে, বৈদিক সভ্যতা অর্থাৎ বৈদিক এজ, সেটা নিয়েই আমরা আজকের ক্লাসটা কন্টিনিউ করব, এবং আজকের ক্লাসেই তোমাদের বৈদিক সভ্যতাটা শেষ হয়ে যাবে। মাঝখানে কিছুদিন প্রায় 1 সপ্তাহ বা 10 দিন মতো কিন্তু ছুটি ছিল তোমাদের। তো আশা করি প্রত্যেকেই এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাদেরকে বলবো, ওপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে ডান সাইডে, তার উপরে ক্লিক করতে পারো, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করতে পারো। সেখানে দেখবে প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে প্রিভিয়াস ক্লাসের, সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাস যেগুলো হয়ে গেছে সেগুলো সেখান থেকে পরপর দেখে নিতে পারবে। তো আজ থেকে তোমাদের রেগুলার বেসিসে আবারও ক্লাস শুরু হয়ে গেছে, এবং তোমাদের সামনে যে পিএসসির এক্সাম আছে, পিএসসি ক্লার্কশিপের, তো তার জন্য একটা অফলাইন ব্যাচ, আমার একটা না দুটো অফলাইন ব্যাচ আছে। তো সেই অফলাইন ব্যাচে পড়ানোর জন্য এখানে ক্লাস ইরেগুলার একটু হচ্ছে, কিন্তু আহ, এটা আর বেশি দিন না, জাস্ট এই সপ্তাহটা, কারণ এই সপ্তাহের পরেই এই শনিবার রবিবার পরীক্ষা আছে। তারপর থেকে আবার রেগুলার বেসিসে কিন্তু একদম প্রত্যেকদিন যেমন ক্লাস চলতো তেমন ক্লাস চলবে, এবং আরো একটা কিংবা দুটো জিকের ক্লাস এখানে ইনক্রিজ করা হবে, অর্থাৎ লাইফ সায়েন্স সম্ভবত, অথবা জিওগ্রাফি, এই দুটো ক্লাস, বা ওদিকে পলিটি, এই তিনটের মধ্যে যে কোনো দুটো ক্লাস আরো বাড়ানো হবে। তাই এই সপ্তাহটা একটু হয়তো ইরেগুলার চলতে পারে, নেক্সট সপ্তাহ থেকে রেগুলার বেসিসে কিন্তু ক্লাস চলবে। তো যাই হোক, এর আগের দিনের ক্লাস পর্যন্ত আমরা কি পড়েছিলাম? এর আগের দিনের ক্লাসে আমরা পড়েছিলাম ঋগ বৈদিক কালে বর্ণ ব্যবস্থা কেমন ছিল, উত্তর বৈদিক কালে বর্ণ ব্যবস্থা কিসের ভিত্তিতে ডিপেন্ড করতো, কি কি বর্ণ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটে বর্ণে বিভক্ত ছিল। এছাড়া আমরা দেখেছিলাম আশ্রম ব্যবস্থা, 0 থেকে 100 বছর যদি অ্যাভারেজ এজ ধরে নেওয়া হয়, সেখানে 0 থেকে 25 বছর পর্যন্ত টাইম পিরিয়ডকে বলা হয় ব্রহ্মচর্য আশ্রম। তারপর 26 থেকে 50-কে বলা হয় গার্হস্থ্য আশ্রম, 51 থেকে 75 বানপ্রস্থ, এবং 76 থেকে 100 বছর পর্যন্ত বয়স সীমাকে বলা হয় সন্ন্যাস আশ্রম। এগুলো সবকিছু আমরা এর আগের দিনের ক্লাসে দেখে এসেছি। এছাড়া দেখেছিলাম ঋগ বৈদিক কালে প্রতিদিনের যে 5টা যজ্ঞ, সেই 5টা যজ্ঞের হদিশ আমরা সেখান থেকে দেখেছিলাম, তার ব্যাপারে ডিটেলসে পড়েছিলাম। ব্রহ্মযজ্ঞ, দেব, পৃথ্বী, নৃ অ্যান্ড ভূত যজ্ঞ, এই ছিল 5টা যজ্ঞ। এছাড়া আমরা দেখেছিলাম ঋগ বৈদিক কালে রাজনৈতিক যে সংস্থাগুলো ছিল, 3টে সংস্থা, সভা, সমিতি অ্যান্ড বিদাত। এছাড়া দেখেছিলাম আমরা ঋগবৈদিককালীন প্রশাসনিক সমৃদ্ধি। প্রশাসনিক সমৃদ্ধির সব থেকে বড় ক্ষমতা ছিল কার কাছে? জনের কাছে। এটা ঋগবৈদিক কালের ক্ষেত্রে বলছি। আর যদি উত্তর বৈদিক কাল বলে, তখন সেই জনটা হয়ে গিয়েছিল কি, জনপদ হয়ে গিয়েছিল। তো জন বা জনপদ ছিল ঋগবৈদিক বা উত্তর বৈদিক কালে সব থেকে বড় প্রশাসনিক ক্ষমতা। তার নিচে ছিল বিষ, তার নিচে ছিল গ্রাম, তার নিচে ছিল কুল, তার নিচে ছিল পরিবার, এবং পরিবার ছিল পিতৃকেন্দ্রিক। এবং তার আগের যে সভ্যতাটা পড়েছি সিন্ধু সভ্যতা, সেখানে সিন্ধু সভ্যতা ছিল বা হরপ্পা সভ্যতা ছিল মাতৃকেন্দ্রিক। এরপর আমরা বলেছিলাম তোমাদেরকে যে যদি তোমাদের কাছে বই থাকে বা কোনো কিছু যদি দেখে তোমরা পড়ে থাকো, তো 10 রাজ্যের যুদ্ধ, এটা একটু তোমাদের দেখে আসতে বলেছিলাম, তো সেটা নিয়ে আমাদের আজকের ক্লাসে আলোচনা হবে। তো হেডিং করো 10 রাজের যুদ্ধ। 10 রাজের যুদ্ধ। 10 রাজের যুদ্ধ। 10 রাজের যুদ্ধ নাম থেকেই বুঝতে পারছো যে 10টা রাজার যুদ্ধ হয়েছিল একসাথে। কেন যুদ্ধ হয়েছিল, কি কারণে যুদ্ধ হয়েছিল, কোথায় যুদ্ধ হয়েছিল, কার কার মধ্যে যুদ্ধ হয়েছিল, সবকিছুই আমাদের জানতে হবে। তো উপরে হেডিং করো 10 রাজের যুদ্ধ। তো 10 রাজের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল সর্বার প্রথমে সেটাই আমরা দেখব। 10 রাজের যুদ্ধ হয়েছিল কার কার মধ্যে? 10 রাজের যুদ্ধ কার কার মধ্যে 10 রাজের যুদ্ধ হয়েছিল? তো 10 রাজের যুদ্ধ হয়েছিল ভরত, জন। তোমাদের একটু আগেই বা এর আগের দিনের ক্লাসেই পড়িয়েছি যে ঋগবৈদিক কালে প্রশাসনিক সমৃদ্ধির সব থেকে উচ্চ স্তরে কে ছিল? উচ্চ স্তরে ছিল ঋগবৈদিক কালে জন ছিল সব থেকে প্রমুখ। এবং জনের যিনি প্রমুখ হতেন, তিনি হতেন কে? রাজা, বা তাকে বলা হতো গোপ, বা তাকে বলা হতো কি রাজান। তো এরকম ভরত নামক একটা জন ছিল। ভরত, ভরত নামক একটা জন ছিল। এই ভরত জনের যিনি রাজা ছিলেন,
ভরতজনের যিনি রাজা, তার নাম কি? তার নাম হলো সুদাস। ভরতজনের রাজার নাম কি? রাজার নাম হলো সুদাস। এই জনের রাজা সুদাসের সাথে 10টা জনের রাজার কিন্তু যুদ্ধ হয়েছিল। তাহলে 10 রাজের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? ভরত জনের রাজার সাথে হয়েছিল 10টি, অন্য 10টি জনের রাজার মধ্যে যুদ্ধ হয়েছিল। তো এই 10টা জনের রাজা আবার দুটো ভাগে বিভক্ত বলতে কিসের ভিত্তিতে দুটো ভাগে বিভক্ত? কিসের ভিত্তিতে? তো আর্য এবং অনার্য, আর্যজন এবং অনার্যজন এই ভাগে কিন্তু দুটো ভাগে বিভক্ত। তো 5টি ছিল কি? 5টি ছিল আর্যজন, 5টি ছিল আর্যজন এবং 5টি ছিল অনার্যজন। 5টি ছিল আর্যজন এবং 5টি ছিল অনার্যজন। তো 5টি আর্য যে জন ছিল, সেই 5টি আর্য জনের মধ্যে রাজা কে ছিল? 5টি জন কি ছিল? 5টি আর্য জন কি ছিল সেটা মনে রাখতে হবে। তো 5টি আর্য জনের মধ্যে প্রথমে লেখো, 1 নম্বরে লেখো পুরু। 1 নম্বরে লেখো পুরু, ইংলিশে বলা হয় পুরু বা পুরুষ। সেকেন্ড নম্বরে লেখো, দ্বিতীয় নম্বরে লেখো যদু। থার্ড নম্বরে লেখো, 3 নম্বরে তুর্বশ। 4 নম্বরে লেখো অনু। 5 নম্বরে লেখো, 5 নম্বরে লেখো দ্রুহেউ। তাহলে 5টা আর্যজন কি ছিল? ছিল পুরু, যদু, তুর্বশ, অনু এন্ড দ্রুহেউ। 5টা অনার্যজন কি ছিল? ফার্স্ট লেখো শিবাস। সেকেন্ড লেখো পক্তা। পাক্তাস। 3 নম্বর লেখো আলিনা। 4 নম্বর লেখো ভাইকণ্ড। 5 এবং 5th নম্বর, 5 নম্বর লিখে রাখো, এখানে জায়গা নেই বলে আমি ইংলিশে লিখে দিচ্ছি ডাইরেক্ট, বিশানিন্স। তাহলে 10টা জনের রাজা দুটো ভাগে বিভক্ত, 5টি আর্য জন এবং 5টি অনার্য জন। 5টি আর্য জনে কে রাজা আছে? পুরু, যদু, তুর্বশ, অনু এন্ড দ্রুহেয়ু। আর 5টা অনার্য জন শিবাস, পক্তা, আলিনা, ভাইকণ্ড এন্ড বিশানিন্স। তো এই যে 10টা রাজার মধ্যে যুদ্ধ হয়েছিল, 10টা রাজা বলতে এক সাইডে ছিল 10টা জনের রাজা এবং আরেক সাইডে ছিল কে?
ভরতজনের রাজা সুদাস। তো এদের মধ্যে যুদ্ধ হওয়ার কারণ কি? যুদ্ধ হওয়ার কারণ হলো এই সুদাসের যুদ্ধের কারণ, এখানে লিখতে পারো যুদ্ধের রিজন, যুদ্ধের কারণ। তো যুদ্ধের কারণ কি? সুদাসের প্রথমে পুরোহিত ছিল কে? সুদাস রাজার, এই ভরতজনের রাজা সুদাস রাজার পুরোহিত কে ছিল? পুরোহিত ছিল বিশ্বমিত্র। কে ছিল? বিশ্বমিত্র পুরোহিত ছিল। পরবর্তীতে এই সুদাস রাজা কি করে? এই বিশ্বমিত্রকে হটিয়ে দেয়। হটিয়ে দিয়ে পুরোহিত কাকে নিয়ে আসে? পুরোহিত হিসেবে নিয়ে আসে বশিষ্ঠ মুনি। তাহলে ভরত রাজা পুরোহিত হিসাবে কাকে নিয়ে এসছে? পুরোহিত হিসাবে নিয়ে এসছে বশিষ্ঠ মুনি। বশিষ্ঠ মুনি। তো বিশ্বমিত্রকে হটিয়ে বশিষ্ঠ মুনিকে পুরোহিত করার জন্য এই বিশ্বমিত্রর মনে কি জাগে? ক্ষোভ জাগে সেই সুদাস রাজার ওপরে, এবং এতটাই ক্ষোভ জাগে সে ভাবে যে এই সুদাস রাজাকে তার ক্ষমতা থেকে হটাতে হবে। এই জন্য সে ছলে বলে কৌশলে কি করে? অন্য 10টা জনের রাজাকে সে পটিয়ে নেয়। সে তাদেরকে কি করে? লড়াইয়ের জন্য তৈরি করে। তাহলে এই 10টা জনের রাজাকে লড়াইয়ের জন্য তৈরি করেছিল কে? বিশ্বমিত্র। বিশ্বমিত্র এই 10টি জনের রাজাকে লড়াইয়ের জন্য তৈরি করে এবং খেপিয়ে তোলে কার এগেনেস্টে? সুদাসের এগেনেস্টে খেপিয়ে তোলে, লড়াইয়ের জন্য তৈরি করে। এবং সুদাসের এগেনেস্টে লড়াইয়ের জন্য এই 10টা জনের রাজাকে খেপিয়ে তোলে এবং যুদ্ধ হয়, যে যুদ্ধটা 10 রাজের যুদ্ধ নামে পরিচিত। এবং এর ফলে এই যুদ্ধের জয়লাভ কে করে? তো জয়লাভ করেছে এই ভরত। তো ভরতের নিচে লিখে রাখো জয়লাভ করে। জয়লাভ কে করে? জয়লাভ করে এই ভরতই অবশেষে কিন্তু এই যুদ্ধে জয়লাভ করেছে। তো এই যুদ্ধটা কোথায় হয়েছিল? তো যুদ্ধ হয়েছিল, লিখে রাখো যুদ্ধ কোথায় হয়েছে? তো যুদ্ধ হয়েছিল রাভি নদীর তীরে। কোন নদীর তীরে? রাভি রিভারের তীরে। এবং এই রাভি নদীকে তখন এই ঋগ বৈদিক কালীন টাইমে কি নামে রাভি নদী পরিচিত ছিল? রাভি নদী পরিচিত ছিল পুরুষিনী নদী। পুরুষিনী নদী নামে পরিচিত ছিল। তো পুরুষিনী নদীর তীরেও দিতে পারে অপশানে, বা রাভি নদীর তীরেও দিতে পারে। তো পুরুষিনী নদী বা রাভি নদীর তীরে যুদ্ধ হয়েছিল এই 10 রাজের যুদ্ধ। এবং এর জানকারি পাওয়া যায় কোথা থেকে? এর ব্যাপারে তথ্য পাওয়া যায় কোথা থেকে? তো এর জানকারি পাওয়া যায়, এখানে লিখে রাখো এর জানকারি পেয়েছি আমরা কোথা থেকে? তো এর ব্যাপারে আমরা তথ্য পেয়েছি কোথা থেকে? তথ্য পেয়েছি ঋগ্বেদের 7ম মণ্ডল থেকে। ঋগ্বেদের কত মণ্ডল? 7ম মণ্ডল। ঋগ্বেদের 7ম মণ্ডল থেকে এই 10 রাজের যুদ্ধের জানকারি পাওয়া গিয়েছে। তো এখান থেকে এতগুলো কোশ্চেন তোমাদের আসতে পারে, যে 10টা জনের রাজার নাম হয়তো নাও দিতে পারে বা দিতেও পারে, সেটা তার ব্যাপার, মানে এক্সামিনারের ব্যাপার। এইভাবে কোশ্চেন দিতে পারে যে 10 রাজের যুদ্ধে ভরত জনের রাজা সুদাসের বিরুদ্ধে এর মধ্যে কে লড়াই করেনি? তো 4টে অপশন ঠিক দিয়ে দিল হয়তো পুরু দিল, এদিকে শিবাস দিল, পক্তা দিল, আরেকটা হয়তো অন্য কোনো নাম দিয়ে দিল, তো সেটাই অ্যান্সার হবে। এইভাবেও কোশ্চেন আসতে পারে। এছাড়া এখান থেকে কোশ্চেন আসবে যে 10 রাজের যুদ্ধ কোথায় হয়েছিল, কোন নদীর তীরে হয়েছিল? রাভি নদীর তীরে হয়েছিল। রাভি নদী না দিয়ে পুরুষিনী নদীও নাম দিতে পারে। তো
কোন কারণে হয়েছিল? কারণটা হলো সুদাস রাজার আগে পুরোহিত ছিল বিশ্বমিত্র, সেই বিশ্বমিত্রকে হটিয়ে তিনি নতুন পুরোহিত অ্যাপয়েন্ট করেন, তার নাম হলো বশিষ্ঠ মুনি। এবং বশিষ্ঠ মুনিকে অ্যাপয়েন্ট করার জন্য এই বিশ্বমিত্রা কি হয়, বিশ্বমিত্র রাগে ক্রোধে কি করে, তার এগেনস্টে 10টা জনের রাজাকে লড়াইয়ের জন্য তৈরি করে এবং যুদ্ধ হয়, এবং যুদ্ধের ফলে ভরত জনের রাজা সুদাস জয় লাভ করে। এরপরে আমরা দেখবো এই যে রাভি নদীর ঋগ্বৈদিককালীন নাম বললাম এরকম রাভি, চেনাব, ঝেলাম, বিয়াস, সতলুজ, এই সমস্ত নদী যেগুলো সিন্ধু নদীর উপনদী, আমরা ভূগোলে পড়েছি বা ভূগোলে দেখে এসেছি, এদের নাম বৈদিক কালে কিন্তু একটা আলাদা নাম ছিল। তো সেটাও এক্সামে কোশ্চেন দেয়। তো এখান থেকে হেডিং করো, এখান থেকে হেডিং করো যে বৈদিককালীন বৈদিককালীন নদীর নাম, বৈদিককালীন নদীর নাম, বৈদিককালীন নদীর নাম। ফার্স্ট লেখো এখান থেকে, ফার্স্ট ঝেলাম রিভার, ঝেলাম রিভার, ঝেলাম রিভার। আচ্ছা, রিভারকে আমি আর ডট দ্বারা এখানে ডিনোট করছি, তোমরা ফুল নাম লিখে রাখবে, রিভার লিখে রাখবে, ঝেলাম রিভার। আচ্ছা, নদীগুলোর নাম আগে লিখে নেই, ঝেলাম, চেনাব, ঝেলাম, চেনাব, রাভি, রাভি, বিয়াস, সতলুজ। সতলুজ, ইন্দাস, রিভার। ঝেলাম রিভারের ঋগ্বৈদিককালীন বা বৈদিককালীন টাইমে নাম কি ছিল? নাম ছিল বিতস্তা। বিতস্তা এক্সামে কোশ্চেন দিয়েছে এইভাবে যে ঝেলামের ঋগ্বৈদিককালীন টাইম পিরিয়ডে বা বৈদিককালীন টাইম পিরিয়ডে নাম কি ছিল? বিতস্তা, অপশানে বিতস্তা দেবে, বিপাশা দেবে, শতদ্রী দিল, আস্কিনি দিয়ে দিল। তো যদি জানা না থাকে তাহলে কিন্তু ভুল হয়ে যাবে বা কোশ্চেন ছেড়ে আসতে হবে। তো ঝেলাম রিভারের নাম ছিল কি? বিতস্তা। চেনাবের নাম ছিল আস্কিনি, আস্কিনি বা আসিকিনি। রাভি নদীর নাম এক্ষুনি দেখলাম কি? পুরুষানি, 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 পুরুষানি এবং ইরাবতী, ইরাবতী দুটোই কার নাম? রাভি নদীর নাম। বিয়াসের নাম ছিল বিপাশা, বিপাশা। বিয়াসটা মনে রাখা সহজ, বি ফর মানে বিয়াসের বি, বি ফর বিপাশা, বিপাশা, বিপাশা। সতলুজ রিভারের নাম ছিল এখানে এস থেকে তালবুস্য মনে রাখতে পারো, এস থেকে তালবুস্য শতুদ্রি, 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 শতুদ্রি। আর ইন্দাস রিভারের নাম কি ছিল? সিন্ধু নদী, সিন্ধু নদী, সিন্ধু নদী, সিন্ধু নদী নাম ছিল কার? ইন্দাসের। এছাড়া আরো দুটো নদীর নাম এখান থেকে লিখে নাও। 7 নম্বর লেখো গোমতী রিভার, গোমতী রিভার, এবং আরেকটা লিখে নাও সরস্বতী, সরস্বতী রিভার। তো গোমতীর নাম কি ছিল? গোমতীর নাম ছিল গোমল, গোমল, গোমল। আর সরস্বতীর নাম ছিল দৃশ্যদাফতি, দৃশ্য, দৃশ্যদাফতি, দৃশ্যদাফতি। ইংলিশে লিখে দিই তাহলে বুঝতে পারবে, দৃশ্যদাফতি, DRI, দৃশ্যদাফতি, দৃশ্যদাফতি। তো ঋগ্বৈদিক কালীন বা বৈদিক কালীন পিরিয়ডে নদীর নাম কি কি ছিল?
ঝেলাম এর নাম ছিল বিতস্তা, চেনাবের নাম ছিল আস্কিনি, রাভির নাম ছিল পুরাশিনী, বিয়াসের নাম ছিল বিপাশা, সতলুজের শতুদ্রি, ইন্দাসের সিন্ধু, গোমতীর গোমাল অ্যান্ড সরস্বতী নদীর নাম ছিল দৃশ্যদাফতি। এছাড়া ভারতের বাইরে এরকম 3-4টে নদী আছে যেগুলো ইম্পর্টেন্ট এবং সেগুলো প্রত্যেকটাই আফগানিস্তানে বাহিত হয়। তো এখান থেকে লিখে রাখো ভারতের বাইরের প্রমুখ নদী তাদের নাম কি ছিল, এটাও এক্সামে কোশ্চেন দিয়েছে। ভারতের বাইরের প্রমুখ নদী বা বাইরের নদী কি কি ছিল, বেশি না, তিনটে লেখাবো। কাবুল নদী লেখো, কাবুল, কাবুল নদী। তারপর লেখো কুররাম, কুররাম রিভার, কুররাম নদী। নেক্সট লেখো সাত নদী, সোয়াত নদী, এবং আরেকটা লেখাচ্ছি গন্ডক, গন্ডক নদী, গন্ডক নদী। এদের নাম কি ছিল, কাবুলের নাম ছিল কুম্ভা, কাবুলের নাম ছিল কি কুম্ভা, কাবুলের নাম ছিল কুম্ভা। কুররামের নাম ছিল কি কুমু, কুররামের নাম ছিল কুমু। সাত নদীর নাম ছিল সুবাস্তু, সুবাস্তু। আর গন্ডকের নাম ছিল সদানীরা, সদানীরা, সদানীরা। এই যে 4টে নদীর নাম বললাম, 1, 2, 3 and 4, এই 4টে নদী লিখে রাখো এখানে ইন ব্র্যাকেটের মধ্যে আফগানিস্তানে বাহিত হওয়া নদী, লিখে রাখো আফগানিস্তানের, আফগানিস্তানে বাহিত হওয়া নদী, বাহিত হওয়া নদী, আফগানিস্তানে বাহিত হওয়া নদী কোনগুলো, কাবুল, কুররাম, সোয়াত অ্যান্ড গন্ডক, এগুলো হলো আফগানিস্তানে বাহিত হওয়া নদী। এরপর দেখবো যে উত্তর বৈদিক কালে যে বিবাহ গুলো আছে সেই বিবাহের ব্যাপারে। তার আগে এখানে একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো বা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো আরআরবি এনটিপিসি 2024 প্রিলি অ্যান্ড মেন্স স্পেশাল হিস্ট্রি ক্লাস। এছাড়া আদার্স যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, পুলিশের যাবতীয় এক্সাম, এসএসসির যাবতীয় এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের দুটো ইউটিউব চ্যানেল মিলিয়ে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ রেগুলার বেসিসে লাইভ ক্লাস প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং রেকর্ডেড হিসেবে তোমরা তোমাদের সময় মতো কিন্তু ক্লাসগুলো দেখে নিতে পারবে। তবে প্রত্যেকের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা হয়েছে। হোয়াটসঅ্যাপ ব্যাচ যুক্ত হওয়ার একটাই বেনিফিট, সেখান থেকে রুটিন পেয়ে যাবে, ক্লাসের লিঙ্কগুলো পেয়ে যাবে রুটিন ওয়াইজ, এক্সাম ওরিয়েন্টেড যাবতীয় গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেমন কোনো নোটিফিকেশন, নতুন নোটিফিকেশন প্রকাশিত হোক বা তোমাদের অ্যাডমিট কার্ড রেজাল্ট অ্যান্সার কি প্রকাশিত হোক, সবার আগে হোয়াটসঅ্যাপ ব্যাচে কিন্তু তোমাদেরকে ইনফর্ম করা হয়। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হতে চাইলে কি করতে হবে, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, বারবার বারণ করেছি, শুধুমাত্র হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। এছাড়া তোমাদের মনের মধ্যে যদি কোনো রকম কোনো কিছু জিজ্ঞাসা থাকে, কোয়ারিজ থাকে, সেটাও তোমরা হোয়াটসঅ্যাপেই শুধুমাত্র মেসেজ করে আমাদেরকে জানাবে এবং তোমাদের কিন্তু প্রপার রিপ্লাই প্রোভাইড করা হবে এবং যারা ব্যাচে অ্যাড হতে চাও তাদেরকে প্রপার গাইডেন্স প্রোভাইড করা হবে এবং ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। এছাড়া এখান থেকে আরো আরেকটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা এক্সামের জন্য জিকেজিএস এর ক্লাস, কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, রিজনিং এর ক্লাস অ্যান্ড ইংলিশের ক্লাস সম্পূর্ণ ফ্রিতে এই চ্যানেল থেকে। এবং এর পাশাপাশি তোমাদের এই আরআরবি এনটিপিসি স্পেশাল যে ম্যাথের ক্লাসটা, সেটাও কিন্তু ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ, সেটাও কিন্তু প্রোভাইড করা হচ্ছে আমাদের এই চ্যানেলে। এটা বাদ দিয়ে বাকি সমস্ত এক্সামের জন্য ম্যাথের ক্লাস প্রোভাইড করা হচ্ছে আমাদের সেকেন্ড এবং নতুন চ্যানেল
ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেলে। তো চ্যানেলটা যেহেতু নতুন, সেকেন্ড চ্যানেলটা, তো তার লিঙ্ক আমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে রেখেছি, সেটার উপর ক্লিক করলে আমাদের নতুন চ্যানেলটা ভিজিট করে নিতে পারবে, এবং চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেল দুটোকে তোমরা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে নাও, এবং রেগুলার বেসিসে চ্যানেল দুটোতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে ক্লাসগুলো করতে থাকো। আচ্ছা, এরপরে তোমাদের যেটা জানতে হবে সেটা হলো কি, উত্তর বৈদিক কালে যে বিবাহ প্রথা ছিল, সেই বিবাহ প্রথা কটা ভাগে বিভক্ত ছিল। তো এখানে লেখো উত্তর বৈদিক কালে, উত্তর বৈদিক, যখনই উত্তর থাকবে উত্তরের অর্থ হলো পরবর্তী, তো পরবর্তী বৈদিক কাল বা উত্তর বৈদিক কাল একই ব্যাপার। উত্তর বৈদিক কালে, উত্তর বৈদিক কালে বিবাহ, যে বিবাহের যে জানকারি পাওয়া যায়, বিবাহের যে তথ্য পাওয়া যায়, কত প্রকার বিবাহের জানকারি পাওয়া যায়? 8 প্রকার, 8 প্রকার ভাবে, 8 প্রকার বিবাহের, 8 প্রকার বিবাহের জানকারি পাওয়া গেছে, তথ্য পাওয়া গেছে। কোথায়? উত্তর বৈদিক কালে। কত প্রকার? 8 প্রকার, 8 প্রকার। এই 8 প্রকার বিবাহ কি কি ছিল সেগুলো নিয়ে এবার আমরা ডিটেলসে ডিসকাস করব। তো 8 প্রকার বিবাহ ছিল দুটো ভাগে বিভক্ত। এই 8 প্রকার বিবাহ কটা ভাগে বিভক্ত ছিল? দুটো ভাগে বিভক্ত ছিল। কটা ভাগে? দুটো ভাগে। দুটো ভাগে কি কি হিসাবে বিভক্ত হয়েছিল? তো দুটো ভাগে বিভক্ত হয়েছিল এই হিসাবে, 4 প্রকার বিভক্ত হয়েছিল যে সমাজ দ্বারা এই বিবাহ কি ছিল? স্বীকৃতি পেত। আর বাকি যে 4টে, সেটা সমাজ দ্বারা স্বীকৃতি ছিল না। তো এখানে লেখো যে সমাজ দ্বারা স্বীকৃত, সমাজ দ্বারা, সমাজ দ্বারা স্বীকৃত ছিল, সমাজ দ্বারা স্বীকৃত ছিল। আর আরেক প্রকার ছিল সমাজ দ্বারা স্বীকৃত ছিল না, সমাজ দ্বারা স্বীকৃত ছিল, আরেকটা সমাজ দ্বারা স্বীকৃত ছিল না। সমাজ দ্বারা স্বীকৃত ছিল এটা, আর ওটা ছিল না। যেমন দেখবে এখনকার দিকে গ্রামের দিকেও তোমরা দেখে থাকবে, গ্রামের দিকে, বিশেষ করে শহরে এটা নেই, যে লাভ ম্যারেজ করলে সেটা কিন্তু সমাজ দ্বারা স্বীকৃতি পায় না। তো তখনকার টাইমেও, উত্তর বৈদিক কালের টাইম পিরিয়ডেও কিন্তু তেমনটাই ছিল। তো সমাজ দ্বারা স্বীকৃত পেত কটা, কত প্রকার বিবাহ? 4 প্রকার। আর সমাজ দ্বারা স্বীকৃত ছিল না, এটাও হলো 4 প্রকার। তো 4 প্রকার কি কি নামগুলো আগে একটুখানি জেনে নিই চটজলদি, তারপরে আমরা ধীরে ধীরে ডিটেলসে ডিসকাস করব প্রত্যেকটা বিবাহের ব্যাপারে, যে কোন প্রকার বিবাহে কি বলা হয়েছে। তো ফার্স্ট লেখো ব্রহ্ম বিবাহ। ব্রহ্ম, ব্রহ্ম বিবাহ। সেকেন্ড ভাগ ছিল দেব বিবাহ, দেব বিবাহ। 3 নম্বর ভাগ লেখো আর্ষ বিবাহ, আর্ষ বিবাহ। এবং 4 নম্বর ভাগ হলো প্রজাপতি বিবাহ, প্রজাপতি বিবাহ। আর সমাজ দ্বারা যেগুলো স্বীকৃতি ছিল না, স্বীকৃতি পায় না, সেই বিবাহ ছিল 4 প্রকার। তার মধ্যে ফার্স্ট লেখো গন্ধর্ব বিবাহ, গন্ধর্ব, গন্ধর্ব বিবাহ, গন্ধর্ব বিবাহ। সেকেন্ড লেখো অসুর বিবাহ, অসুর বিবাহ। 3 নম্বর লেখো রাক্ষস বিবাহ, রাক্ষস বিবাহ। এবং 4 নম্বর লেখো পৈশাচিক বিবাহ বা পৈশাচ বিবাহ। তাহলে উত্তর বৈদিক কালে বিবাহের জানকারি পাওয়া যায়, কত প্রকার বিবাহের জানকারি পাওয়া যায়? 8 প্রকার। এই 8 প্রকার দুটো ভাগে বিভক্ত ছিল। কিসের ভিত্তিতে? সমাজের ভিত্তিতে। সমাজ কিছু প্রকারকে তারা স্বীকৃতি দিত,
আর কিছু প্রকার বিবাহকে সমাজ স্বীকৃতি দিত না। তো স্বীকৃতি দিত কোনগুলো? ব্রহ্ম বিবাহ, দেব বিবাহ, আর্ষ বিবাহ, প্রজাপতি বিবাহ। আর স্বীকৃত ছিল না সমাজ দ্বারা সেগুলো কোনটা কোনটা? গান্ধার্ব বিবাহ, অসুর বিবাহ, রাক্ষস বিবাহ এবং পৈশাচ বিবাহ। তো এইগুলোর ব্যাপারে এবার ধীরে ধীরে ডিটেলসে ডিসকাস করব। ফার্স্ট লেখো ব্রহ্ম বিবাহ। সমাজ দ্বারা স্বীকৃত যে বিবাহগুলো ছিল সেগুলো আগে নিয়ে আলোচনা করব। তো ব্রহ্ম বিবাহ, ব্রহ্ম বিবাহ, ব্রহ্ম বিবাহকে আজকালকার দিনে বলতে পারো তোমরা অ্যারেঞ্জ ম্যারেজ। অ্যারেঞ্জ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ। তাহলে ব্রহ্ম বিবাহতে কি বলা হয়েছিল? ব্রহ্ম বিবাহতে কি বলা ছিল? তো বৈদিক কালের এটা ছিল কিন্তু সর্বশ্রেষ্ঠ বিবাহ। বৈদিক কালের, বৈদিক কালের সর্বশ্রেষ্ঠ বিবাহ ছিল। সর্বশ্রেষ্ঠ বিবাহ ছিল কোনটা? ছিল এই ব্রহ্ম বিবাহ। কারণ এই ব্রহ্ম বিবাহতে কি করা হতো? ব্রহ্ম বিবাহতে মাতা এবং পিতা, মেয়ের মা এবং বাবা কি করত? যোগ্য পাত্র দেখে তার সাথে মেয়ের বিবাহ দিয়ে দিত। অর্থাৎ এখনকার টাইমে যাকে বলা হয় অ্যারেঞ্জ ম্যারেজ। তো এখানে লিখে রাখো, এতে মাতা ও পিতা, মাতা ও পিতা দ্বারা, মাতা ও পিতার দ্বারা মেয়ের জন্য বা কন্যার জন্য, মেয়ের জন্য যোগ্য, মেয়ের জন্য যোগ্য পাত্র দেখে তার সাথে, যোগ্য পাত্র দেখে তার সাথে মেয়ের বিবাহ দেওয়া হতো। তার সাথে মেয়ের বিবাহ দেওয়া হতো বা দিয়ে দিত, দিয়ে দিত। তো একে বলা হয়, এই প্রকারকে বলা হয় কি? ব্রহ্ম বিবাহ। সেকেন্ড প্রকার লেখো, সেকেন্ড প্রকার হলো দেব বিবাহ। দেব বিবাহ। তো দেব বিবাহটাও ছিল এক প্রকার অ্যারেঞ্জ ম্যারেজ বলতে পারো। কারণ এই প্রকার বিবাহতে কি করতো? দেব বিবাহতে, তো দেব বিবাহতে যারা যজ্ঞ করত, যে সমস্ত পুরোহিতরা, সেই সমস্ত পুরোহিতদের সাথে আর মাতা পিতা, কন্যার মা বাবারা তার মেয়ের বিয়ে করিয়ে দিত। তো দেব বিবাহতে কি বলা হচ্ছে? এতে যজ্ঞ করানোর পুরোহিতের সাথে, লেখো যজ্ঞ, যজ্ঞ করানোর যে পুরোহিতরা ছিল, পণ্ডিতজিরা যারা ছিল, সেই যজ্ঞ করানোর পুরোহিতের সাথে, পুরোহিতের সাথে মেয়ের বিবাহ দেওয়া হতো। মেয়ের বিবাহ দেওয়া হতো, বিবাহ দেওয়া হতো। তিন নম্বর বিবাহ কি বললাম? তিন নম্বর বিবাহ বললাম আর্ষ বিবাহ। আর্ষ বিবাহ, এখানে কি করা হতো? এতে মেয়ের মা বাবারা কি করতো? যে যজ্ঞ বা বাড়িতে যে যজ্ঞ হতো, সেই যজ্ঞের জন্য একজোড়া গরু এবং ষাঁড় প্রয়োজন হতো। সেই গরু এবং ষাঁড়ের পরিবর্তে, সেইগুলো না দেওয়ার পরিবর্তে কন্যার বিবাহ দিয়ে দিত। তো একে বলা হয়, একে বলা হয় কি? আর্ষ বিবাহ। তো এখানে লিখে রাখো, এতে, এতে কন্যার পিতার দ্বারা, এতে কন্যার পিতার দ্বারা যজ্ঞ বা যাকে বলা হতো হাবান, যজ্ঞ বা হাবানের জন্য, হাবানের জন্য এক জোড়া
একজোড়া গরু অথবা ষাঁড়, একজোড়া যে গরু এবং ষাঁড় এটা প্রয়োজন হতো, তার পরিবর্তে একজোড়া গরু এবং ষাঁড় তার পরিবর্তে কি করতো, মেয়ের বিয়ে দিয়ে দিত। তার পরিবর্তে মেয়ের বিবাহ করে দেওয়া হতো, মেয়ের বিবাহ করে দেওয়া হতো বা করে দিত। কেন? কারণ সেই টাইমে গরু বা ষাঁড় ছিল কিন্তু বিনিময়ের প্রধান মাধ্যম। গরু এবং ষাঁড় ছিল কি এক্সচেঞ্জের বিনিময়ের কিন্তু প্রধান মাধ্যম ছিল, এবং সেটা না দিয়ে, গরু ষাঁড় না দিয়ে তার মেয়েকে বিবাহ দিয়ে দিত, অর্থাৎ এক প্রকার বলতে পারো যে মেয়েকে বেচে দিত, এটা এক প্রকার ভাবে বলতে পারো। এবং এটা ছিল সমাজ দ্বারা কি সেই টাইম পিরিয়ডে মান্যতা দেওয়া হতো। মানে এটাতে কোনো দোষ নেই, কিন্তু লাভ ম্যারেজ করলে সেখানে দোষ। তো নেক্সট ছিল যেটা, সেটা দেখো প্রজাপতি বিবাহ। প্রজাপতি বিবাহ, প্রজাপতি বিবাহতে কি বলা হয়েছে? প্রজাপতি বিবাহতে এখানে কি হতো, এখানে ছেলের দ্বারা মানে পাত্র কি করতো, মেয়ের বাবার কাছে তার মেয়ের সাথে বিবাহ করার জন্য তারা দাবি করত। এতে লিখে রাখো, এতে পাত্র দ্বারা অর্থাৎ ছেলের দ্বারা মেয়ের বাবার কাছে তার মেয়ের সাথে যাতে তাকে বিয়ে দেয় সেই দাবিটা করা হতো। পাত্র দ্বারা মেয়ের বাবার কাছে, মেয়ের বাবার কাছে তার মেয়ের সাথে বিয়ে দেওয়ার দাবি করা হতো, তার মেয়ের সাথে বিয়ে দেওয়ার দাবি করা হতো। তাহলে যে 4 প্রকার বিবাহ সমাজ দ্বারা মান্যতা ছিল, সেই 4 প্রকার বিবাহ কি কি? ব্রহ্ম বিবাহ, যেখানে মাতা পিতার দ্বারা মানে মেয়ের মা বাবারা যোগ্য পাত্র দেখে তার মেয়ের বিয়ে তার সাথে দিয়ে দিত। দেব বিবাহতে কি হতো, যোগ্য যারা করতো, যে সমস্ত পুরোহিতরা, তাদের সাথে তার মেয়ের বিবাহ দিয়ে দিত। বা এখনকার সাথে রিলেট করতে পারো, যারা এখন সরকারি চাকরি করে তাদের সাথে তার মানে মেয়ের বাবা মারা বিয়ে দিয়ে দেয়। আর্টস বিবাহতে কি হতো, আর্টস বিবাহতে এতে কন্যার পিতার দ্বারা যদি কোনো যজ্ঞ বা হবন করা হতো এবং সেখানে যে একজোড়া গরু বা ষাঁড়ের প্রয়োজন হতো, তার পরিবর্তে কি করতো, মেয়ের বিবাহ করে দিত। আর 4 নম্বর ক্ষেত্রে কি হতো, প্রজাপতি বিবাহ, এতে পাত্র দ্বারা মানে ছেলেরা মেয়ের বাবার কাছে দাবি করতো যে তার মেয়ের সাথে যেন তার সাথে বিয়ে দেয়। এবার দেখবো যে সমাজ দ্বারা যে বিবাহগুলো ছিল, 5 নম্বর লেখো, যেগুলো মান্যতা পায়নি, সমাজ দ্বারা যে বিবাহগুলো মান্যতা পায়নি। তো 5 নম্বর লেখো গান্ধর্ব বিবাহ, গান্ধর্ব বিবাহ, গান্ধর্ব বিবাহ, গান্ধর্ব বিবাহ। তো গান্ধর্ব বিবাহকে বলতে পারো এখনকার টাইমে, এটাকে বলতে পারো লাভ ম্যারেজ, লাভ ম্যারেজ। গান্ধর্ব বিবাহটা ছিল কি, ছিল লাভ ম্যারেজ অর্থাৎ প্রেম বিবাহ। এখানে কি হতো, প্রেম বিবাহ অর্থাৎ অর্থাৎ ছেলে ও মেয়ে, লিখে রাখো, ছেলে ও মেয়ে কাম বাসনাতে আকর্ষিত হয়ে, কাম বাসনাতে আকর্ষিত হয়ে আকর্ষিত হয়ে একে অপরের প্রতি, একে অপরের প্রতি শারীরিক রূপে আকর্ষিত হয়ে
শারীরিক রূপে আকর্ষিত হয়ে বিবাহ করত। আকর্ষিত হয়ে বিবাহ করত। বিবাহ করত অর্থাৎ প্রেম বিবাহ, লাভ ম্যারেজ। এর পরবর্তী যে বিবাহ ছিল 6 নম্বর দিয়ে লেখো। 6 নম্বর কি লিখেছিলাম? অসুর বিবাহ। লেখো অসুর বিবাহ। অসুর বিবাহ। অসুর বিবাহতে কি হতো? এখানে কন্যার পিতার দ্বারা ধনের পরিবর্তে মানে টাকার পরিবর্তে কন্যাকে কিনে বিবাহ করা হতো। তো এটা দেখবে ক্রাইম পেট্রোলে হয়তো দেখে থাকবে তোমরা যে রাজস্থানের দিকে বা হরিয়ানার যে সমস্ত প্রত্যন্ত, রাজস্থানের হরিয়ানার যে সমস্ত প্রত্যন্ত গ্রাম এলাকায় আছে সেখানে দেখবে যে টাকা দিয়ে মেয়েকে কিনে নিয়ে এসে বিয়ে করে। তো এটা জাস্ট আমি এখনকার সাথে রিলেট করাচ্ছি, তোমরা যেন এখন ওই হরিয়ানা রাজস্থানের ব্যাপার এটা এর সাথে রিলেট করবে না, কারণ এটা ছিল বৈদিক কালের টাইম পিরিয়ডের বিবাহ। তো এখানে অসুর বিবাহ বলতে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে এতে মেয়ের বাবার দ্বারা বা কন্যার মেয়ের পিতার দ্বারা বা কন্যার মেয়ের বাবার থেকে বা কন্যার পিতার থেকে টাকার পরিবর্তে, টাকার বা ধনের পরিবর্তে কন্যাকে কিনে বা মেয়েকে কিনে বিবাহ করা। মেয়েকে কিনে নিয়ে বিবাহ করা। মেয়েকে কিনে নিয়ে বিবাহ করা। এই প্রকার বিবাহকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে অসুর বিবাহ বলা হচ্ছে। নেক্সট হলো, নেক্সট লেখো 7 নম্বর দিয়ে রাক্ষস বিবাহ। রাক্ষস বিবাহ। রাক্ষস বিবাহতে রাক্ষস বিবাহতে কি বলা হচ্ছে? রাক্ষস বিবাহতে কি হচ্ছে এখানে? তো রাক্ষস বিবাহতে কি হচ্ছে যে বলপূর্বক অপহরণ করা, অর্থাৎ কিডন্যাপ করা। কিডন্যাপ করে নিয়ে তার সাথে বিয়ে করে নিচ্ছে। তো লেখো এতে বলপূর্বক অপহরণ করে, বলপূর্বক অপহরণ করে তার সাথে বিবাহ করা। তার সাথে বিবাহ করা। আর লাস্ট এবং সব থেকে নিকৃষ্ট মানের যে বিবাহটা ছিল, এটা এখনকার টাইম পিরিয়ডেও সব থেকে নিকৃষ্ট মানের বলতে পারো, পৈশাচ বিবাহ। পৈশাচ বিবাহ। পৈশাচ বিবাহ। এই বিবাহতে কি হতো? এই পৈশাচ বিবাহতে এখানে কোনো ঘুমিয়ে থাকা, এখানে কোনো ঘুমানো বা মনবুদ্ধি অর্থাৎ মেন্টালি ডিস্টার্ব যারা থাকে বা মানসিক অসুস্থ কোনো মহিলাকে, কোনো মেয়েকে মানসিক অসুস্থ কোনো মেয়েকে জোরপূর্বক তাকে জবরদস্তি করে রেপ করে তার সাথে সম্বন্ধ বানানো হতো। অসুস্থ মেয়ের সাথে জোরপূর্বক রেপ করে, তার সাথে সম্বন্ধ বানানো। রেপ করে তার সাথে সম্বন্ধ বানানো,
সম্বন্ধ বানানো। তো এই ছিল 8 প্রকার কি বিবাহ সিস্টেম বৈদিক কালে, উত্তর বৈদিক কালে সম্বন্ধ বানানো। তাহলে গন্ধর্ব বিবাহ, অসুর বিবাহ, রাক্ষস বিবাহ, পৈশাচ বিবাহ কি কি সব ডিটেলসে বলে দিলাম। এবং এই 4টে বিবাহ, লাস্ট 4টে বিবাহ ছিল সমাজ দ্বারা স্বীকৃত ছিল না। আর প্রথম 4টে বিবাহ ব্রহ্মদেব, আর্শ অ্যান্ড প্রজাপতি বিবাহ, এগুলো সমাজ দ্বারা কিন্তু স্বীকৃতি পেয়েছিল। এছাড়া এখানে আরেকটা লাইন তোমরা লিখে রাখো, এই যেহেতু বিবাহের প্রসঙ্গ আসলো, যে কোনো মেয়ে যদি সারা জীবন কুমারী অবস্থায় মানে বিয়ে করতো না, সারা জীবন যদি কুমারী থাকতো, তাদেরকে কি বলা হতো? লিখে রাখো এখানে স্টার মার্ক দিয়ে। এছাড়াও এছাড়াও আজীবন আজীবন কুমারী থাকা মেয়েরা, আজীবন কুমারী থাকা মেয়েদের বলা হতো, আজীবন কুমারী থাকা আজীবন কুমারী থাকা মেয়েদের কি বলা হতো? তো বলা হতো কি, এদেরকে বলা হতো আমাজু, এদেরকে বলা হতো আমাজু। আমাজু আমাজু বলা হতো। এক্সামে কোশ্চেন দিয়েছিল, মনে রাখবে যে আজীবন কুমারী বৈদিক কালে বা বৈদিক কালে আজীবন কুমারী থাকা মেয়েদেরকে কি বলা হতো? বলা হতো আমাজু বলা হতো। এরপর দেখবো যে উত্তর বৈদিক কালে যে ষড় দর্শনের হদিশ মেলে। ষড় দর্শন অর্থাৎ 6টি দর্শন। এই 6টি দর্শন কি কি এবং এই 6টি দর্শন কে কে দিয়েছিল? তো সে এখানে হেডিং করো, নেক্সট হেডিং করো উত্তর বৈদিক কালে উত্তর বৈদিক কালে 6টি দর্শনের হদিশ মেলে। কটা দর্শন? 6টি। 6টি দর্শন, 6টি দর্শনের হদিশ মেলে, 6টি দর্শনের হদিশ মেলে। এবং একেই বলা হয় কি? একেই বলা হয় ষড় দর্শন। একে বলা হয় ষড় দর্শন, ষড় দর্শন। তাহলে উত্তর বৈদিক কালে কটা দর্শনের হদিশ মিলেছে? 6টি দর্শনের হদিশ মিলেছে, যাকে বলা হয় কি? যাকে বলা হয় ষড় দর্শন। তো এই ষড় দর্শন কি কি? লেখো ন্যায় দর্শন, ন্যায় দর্শন। সেকেন্ডে লেখো যোগ দর্শন, যোগ দর্শন। 3 নম্বর লেখো সাংখ্য দর্শন, সাংখ্য দর্শন। 4 নম্বর লেখো বৈশেষিক দর্শন, বৈশেষিক দর্শন। 5 নম্বর লেখো মীমাংসা দর্শন, মীমাংসা, মীমাংসা দর্শন। এবং 6 নম্বর লেখো চার্বাক দর্শন, চার্বাক দর্শন, চার্বাক দর্শন। এই দর্শনগুলো কে কে দিয়েছিল? এক্সামে কোশ্চেন দেয় যে উত্তর বৈদিক কালে সাংখ্য দর্শন কে দিয়েছিল, বৈশেষিক দর্শন কে দিয়েছিল, ন্যায় দর্শন কে দিয়েছিল, এইভাবে কোশ্চেন দেয়। তো সেগুলো এবার এখান থেকে লেখো। ন্যায় দর্শন কে দেয়? ন্যায় দর্শন দেয় মহর্ষি গৌতম, মহর্ষি গৌতম দিয়েছিল কি? ন্যায় দর্শন। যোগ দর্শন কে দিয়েছিল? যোগ দর্শন তোমরা এখনকার সাথে রিলেট করো, তাহলে জিনিসটা মুখস্থ থাকবে। সব থেকে ভালো যোগ ব্যায়াম করে কে এখনকার টাইম পিরিয়ডে? করে রামদেব। রামদেবের কোম্পানির নাম কি? পতঞ্জলি। তো মহর্ষি পতঞ্জলি, মহর্ষি পতঞ্জলি যোগ দর্শনের হদিশ দিয়েছিল, মহর্ষি পতঞ্জলি।
সাংখ্য দর্শনের কে দিয়েছিল? সাংখ্য দর্শন এর কথা কে বলেছিল? বলেছিল মহর্ষি কপিল। মহর্ষি কপিল। আর বৈশেষিক দর্শনের হদিশ দিয়েছে কে? দিয়েছে কনাদ। মহর্ষি কনাদ। মহর্ষি কনাদ। এবং কনাদেরই আরেক নাম উলুক। মহর্ষি কনাদ বা উলুক। মীমাংসা দর্শনটা দুটো ভাগে বিভক্ত। একটা হলো উত্তর মীমাংসা, আরেকটি হলো দক্ষিণ মীমাংসা। একটা হলো উত্তর মীমাংসা, আরেকটা হলো কি দক্ষিণ মীমাংসা। উত্তর মীমাংসা দিয়েছিল কে? দিয়েছিল যামিনী। যামিনী। আর দক্ষিণ মীমাংসার হদিশ দিয়েছিল কে? বদরায়ণ। বদরায়ণ। আর চাবাক দর্শনের হদিশ দেয়, এটা মনে রাখা সহজ, তার নাম, মহর্ষির নামই হলো কে? মহর্ষি চাবাক। মহর্ষি চাবাক। তাহলে উত্তর বৈদিক কালে যে ষড়দর্শন, ষড়দর্শন কি কি? ন্যায় দর্শন, যোগ দর্শন, সাংখ্য, বৈশেষিক, মীমাংসা এন্ড চাবাক দর্শন। কে কে দিয়েছিল? ন্যায় দর্শন গৌতম, যোগ দর্শন পতঞ্জলি, সাংখ্য দর্শন কপিল, বৈশেষিক কনাদ বা উলুক, মীমাংসা দিয়েছিল দুজন, উত্তর দিয়েছিল যামিনী, দক্ষিণ মীমাংসা দিয়েছিল বদরায়ণ, আর চাবাক দর্শন অর্থাৎ চাবাক দর্শন দিয়েছিল কে? মহর্ষি চাবাক। এবার তোমাদের প্রায় বৈদিক কাল, বৈদিক সভ্যতা প্রায় শেষের দিকে। লাস্ট আরেকটা পয়েন্ট বাকি, সেটা হলো বৈদিক সভ্যতার যে সংস্কার ছিল, সেই সংস্কারগুলো। তো বৈদিক সভ্যতার যে সংস্কারগুলো, কতগুলো সংস্কার ছিল? 16টা সংস্কার ছিল। 16টা সংস্কার মনে রাখতে হবে। এবং এখনকার টাইম পিরিয়ডের সাথে যদি মনে রাখো যে একটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে টাইমটা, এতে বিভিন্ন ধরনের সংস্কার হয়ে থাকে। যেমন অন্নপ্রাশন, একদম মোটা মোটা বলছি, তারপর যখন পড়াবো তখন ডিটেলসে বলবো। যেমন অন্নপ্রাশন, তারপরে অন্নপ্রাশনের পরে দেখবে যে হিন্দু ধর্মের ক্ষেত্রে বলছি, হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের ক্ষেত্রে দেখবে চুল কেটে কোনো দেবী দেবদেবীকে অর্পণ করে, তো এটাও এক প্রকার সংস্কার। ব্রাহ্মণদের ক্ষেত্রে যে উপনয়ন হয়, এটাও এক প্রকার সংস্কার। তো এইরকম 16টা সংস্কার, একদম বাচ্চা যখন আসছে সেখান থেকে মৃত্যু পর্যন্ত এরকম 16টা সংস্কার ছিল। পরপর পড়াচ্ছি, পরপরই কিন্তু মুখস্থ করে রাখতে হবে। তো এখানে লেখো বৈদিক সভ্যতার 16টি সংস্কার। হেডিং লেখো বৈদিক সভ্যতার, বৈদিক সভ্যতার 16টি সংস্কার। 16টি সংস্কার। বৈদিক সভ্যতার 16টা সংস্কার। আচ্ছা, একটা কথা বলে রাখি, তোমরা রেলের এক্সামের পাশাপাশি যদি এসএসসির এক্সাম বা পিএসসির এক্সাম বা স্টেটের যে পুলিশের এক্সাম হয়, যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিতে যদি চাও, তো তোমাদের এই যে হিস্ট্রি ফাউন্ডেশন ব্যাচটা চলছে, এটা প্রত্যেকটা এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। মানে এই ফাউন্ডেশন ব্যাচ যদি তোমরা একবার কমপ্লিট করতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমাদের স্টেটের যাবতীয় এক্সাম, মানে পিএসসির এক্সাম, পুলিশের এক্সাম, সেটাও কভার হয়ে যাবে। এসএসসি যে এক্সামগুলো নেয়, সিজিএল, সিএসএসএল, এমটিএস, মোটা মোটা বলছি, সিপিও, এছাড়া আরো অনেক ধরনের ফেজ এর যে এক্সামগুলো নেয়, সেই এক্সামগুলোও কভার হয়ে যাবে। এর পাশাপাশি রেলের এক্সামও কিন্তু কভার হয়ে যাবে। অর্থাৎ যেখানে যেখানে জিকে জিএস আছে এবং জিকে জিএস এর মধ্যে হিস্ট্রি আছে, প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এক্সেপশন ইউপিএসসি, কারণ ইউপিএসসির লেভেল এর থেকে অনেক বেশি হাই থাকে। আচ্ছা, লেখো 16টা সংস্কারের মধ্যে ফার্স্ট লেখো গর্ভদান সংস্কার। গর্ভদান, গর্ভদান সংস্কার। গর্ভদান, গর্ভদান সংস্কার। ইংলিশে লিখে রাখতে পারো গর্ভদান। গর্ভদান সংস্কারের অর্থ কি? গর্ভদান সংস্কারের অর্থ হলো গর্ভে অর্থাৎ জরায়ুতে যখন পুরুষের শুক্রাণু স্থাপন হয়,
তো সেটা হয়ে যাবে কি গর্ভদান সংস্কার। তো লিখে রাখো, মহিলাদের গর্ভ অর্থাৎ জরায়ু যাকে বলা হয়, জরায়ুতে পুরুষের শুক্রাণু স্থাপন। পুরুষের শুক্রাণু স্থাপন, এই সংস্কারকে বলা হয় কি গর্ভদান সংস্কার। পরবর্তী সংস্কার লেখো, পুরুষের শুক্রাণু গর্ভে স্থাপন হয়ে গেল, এর পরবর্তী সংস্কার হবে কি পুংসাভন সংস্কার। পুংসাভন সংস্কার, পুংসাভন সংস্কার। এই সংস্কারে কি হয়, তো স্ত্রীর জরায়ুতে কি হলো, স্ত্রীর জরায়ুতে পুরুষের শুক্রাণু স্থাপন হয়ে গেল। এর 2-3 মাস পর কি হয়, 2-3 মাস পর সেই মহিলাটা প্রেগনেন্ট হয়েছে কিনা বা গর্ভবতী হয়েছে কিনা সেটা জানা যায়। তো 2 থেকে 3 মাস পর গর্ভবতী হওয়ার যে খুশি, গর্ভবতী হওয়ার যে খুশি, সেটা হয়ে যাবে দ্বিতীয় সংস্কার, যাকে বলা হয় কি, যাকে বলা হয় পুংসাভন সংস্কার। 3 নম্বর সংস্কার লেখো সীমান্তোন্নয়ন সংস্কার। সীমান্তোন্নয়ন সংস্কার, ইংলিশে লিখে রাখো সীমান্তোন্নয়ন সংস্কার। এই সংস্কারে কি বলা হচ্ছে, তো 2 থেকে 3 মাস পর গর্ভবতী হওয়ার সে খুশিতে যে সেকেন্ড সংস্কার সেটা হলো পুংসাবন সংস্কার। এরপর কি হয়, এরপরে হয় দেখবে 7 মাসে একটা কিন্তু সংস্কার হয়। তো 7 মাসের যে সংস্কারটা হয় সেটা কি হয় দেখবে, 7 মাস পরে সাধ দেওয়া হয়। 7 মাস পরে সাধ অনুষ্ঠান হয়। 7 মাস পরে কি হয়, সাধের অনুষ্ঠান হয়, সাধ অনুষ্ঠান। তো তাকে বলা হচ্ছে কি সীমান্তোন্নয়ন সংস্কার। সীমান্তোন্নয়ন সংস্কার। পরবর্তী সংস্কার জাতকর্ম সংস্কার। জাতকর্ম সংস্কার, জাতকর্ম সংস্কার। জাতকর্ম সংস্কারে কি হয়, যে জন্মগত যে আচার বিচার সেটা হয়ে থাকে। জন্মগত, দেখবে হিন্দু সমাজে জন্মগত আচার বিচার বা জন্মগত বিচার লিখে রাখো। হিন্দু সমাজে দেখবে যে কোনো বাড়িতে কেউ জন্মালে 21 দিন জন্য এ করা হয়, মানে 21 দিনের জন্য তার আচার বিচার করা হয়। তো সেটাকেই বলা হচ্ছে কি জাতকর্ম সংস্কার, অর্থাৎ জন্মগত আচার বিচার। এরপরে যেই কেউ জন্মালো, মানে কোনো মেয়ে হোক বা ছেলে হোক, যখনই একটা চাইল্ড জন্মালো, একটা শিশু জন্মালো, তখন দেখবে বাড়িতে সাথে সাথেই জন্মানোর দিন হোক বা 1-2 দিনের মধ্যে তার নাম কি রাখা যায় সেই নামটাও কিন্তু ভেবে নেওয়া হয়, অর্থাৎ তাকে কি করা হয়, নামকরণ করা হয়। তাই পরবর্তী সংস্কার হলো কি নামকরণ সংস্কার। লিখে রাখো নামকরণ সংস্কার। নামকরণ সংস্কার। নামকরণ সংস্কারে কি করা হয়, বাচ্চার নামকরণ করা হয়। বাচ্চার নামকরণ করা হয়। বাচ্চার নামকরণ করা হয়। পরবর্তী সংস্কার লেখো নামকরণ করার পর
হসপিটালে এখনকার টাইমের সাথে রিলেট করো, এখনকার টাইমে কোথায় থাকে? হসপিটালে ভর্তি থাকে। তো হসপিটালে বাচ্চা হলো, বাচ্চার নামকরণ হলো, বাচ্চার মায়ের নাম দিয়ে, এবং বাচ্চার নাম যদি অ্যাপ্রক্সিমেট বলা হয় তো সেই নাম দিয়ে, বাচ্চার বাবার নাম দিয়ে, আধার কার্ড দিয়ে এখন একটা বার্থ সার্টিফিকেট দিয়ে দেবে। দেওয়ার পর বাচ্চাকে কি করে? বাচ্চা সর্বপ্রথম সেখান থেকে, মানে হসপিটাল থেকে বাইর হয়। তো হসপিটালে কোন ডিপার্টমেন্টে থাকে তারা? প্রসূতি ভবন, মানে প্রসূতির যে ডিপার্টমেন্ট ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডে তারা ভর্তি থাকে। তো বাচ্চা কি করছে? সর্বপ্রথম সেই প্রসূতি যে ওয়ার্ড আছে, প্রসূতি যে ঘর আছে, সেই ঘর থেকে সর্বপ্রথম সে বাইরে বেরিয়ে আসছে, অর্থাৎ খোলা আকাশের নিচে হসপিটাল থেকে সে সেই হসপিটালে সেই প্রসূতি ঘর থেকে বাইরের আবহাওয়াতে সে বেরোচ্ছে। তো এই যে টাইমে সংস্কার, একে বলা হয় কি? নিষ্ক্রমণ সংস্কার। নিষ্ক্রমণ, নিষ্ক্রমণ সংস্কার। নিষ্ক্রমণ সংস্কার। নিষ্ক্রমণ সংস্কারে কি হচ্ছে? নিষ্ক্রমণ সংস্কারে প্রথমবার বাচ্চাকে, লিখে রাখো, প্রথমবার বাচ্চাকে প্রসূতি ঘর থেকে, প্রসূতি ঘর থেকে বাইরে আনা হচ্ছে। প্রসূতি ঘর থেকে বাইরে আনা হয়, বাইরে আনা হচ্ছে, বাইরে আনা হয়। এরপর কি হয়? বাইরে আনলো বাচ্চাটাকে, বাইরে আনার পর এবার কি হয়? বাচ্চার 6 মাস যখন তার বয়স হচ্ছে, 6 মাস বয়স হওয়ার পর দেখবে বাচ্চার মুখে আহ মানে ভাত ভাত ছোঁয়ানো হয়, অর্থাৎ অন্নপ্রাশন করা হয়। তো এর পরবর্তী সংস্কার হয়ে যাচ্ছে, নিষ্ক্রমণ সংস্কারের পরে পরবর্তী সংস্কার হয়ে যাচ্ছে কি? অন্নপ্রাশন। অন্নপ্রাশন সংস্কার। অন্নপ্রাশন সংস্কার। অন্নপ্রাশন সংস্কার। অন্নপ্রাশন সংস্কারে কি হচ্ছে? অন্নপ্রাশন সংস্কারে বাচ্চার বয়স যখন 6 মাস, লিখে রাখো, বাচ্চার বয়স 6 মান্থ হলে, 6 মাস হলে প্রথমবার প্রথমবার তাকে ভাত খাওয়ানো, অর্থাৎ অন্ন খাওয়ানো হচ্ছে। প্রথমবার তাকে অন্ন খাওয়ানো, প্রথমবার তাকে অন্ন খাওয়ানো হচ্ছে। তো এটা হয়ে যাচ্ছে কি? অন্নপ্রাশন সংস্কার। এবার অন্নপ্রাশনের পরে দেখবে, নেক্সট পেজে লিখছি, এখানে জায়গা নেই। অন্নপ্রাশনের পরে দেখবে যে এটা হিন্দু ধর্মেই দেখে থাকবে, 8 নম্বর লেখো, যে অন্নপ্রাশন হয়ে যাওয়ার পর বাচ্চার যে চুল, ধীরে ধীরে চুল বার হবে, বাচ্চার বয়স বাড়ছে, ধীরে ধীরে মাথার চুল বার হবে। সেই চুলগুলোকে, প্রথম যে চুল, সেই চুলটাকে কেটে কোনো কালীঘাটে হোক বা দক্ষিণেশ্বরে হোক, এরকম কোনো মন্দিরে হোক, তোমার বাড়ির আশেপাশে জাগ্রত মন্দির, সেখানে গিয়ে অর্পণ করে আসে। তো সেটাও হলো এক প্রকার সংস্কার, যাকে বলা হচ্ছে চূড়াকর্ম সংস্কার। চূড়াকর্ম সংস্কার। চূড়াকর্ম সংস্কার। ইংলিশে লিখে রাখো যারা লিখছো, চূড়াকর্ম সংস্কার। চূড়াকর্ম সংস্কারে কি হচ্ছে? চূড়াকর্ম সংস্কারে লেখো, প্রথমবার বাচ্চার চুল কাটার সংস্কার। প্রথমবার, সবাই তো আর যে ওই মায়ের মন্দিরে গিয়ে তো আর অর্পণ করে না, অনেকে অর্পণ করে, অনেকে করে না। তো যারা করে না তারা কি করছে? প্রথমবার চুল কাটছে। তো এই যে সংস্কারটা, একে বলা হচ্ছে কি? চূড়াকর্ম সংস্কার। প্রথমবার বাচ্চাদের লিখছি কেন? প্রথমবার বাচ্চার চুল কাটার সংস্কার। চুল কাটার সংস্কার। এর পরবর্তী সংস্কার কি হবে? বাচ্চার অন্নপ্রাশন হয়ে গেল, বাচ্চার প্রথম চুল কাটা হয়ে গেল, এরপর
নবমতম যে সংস্কার, সেখানে কি করা হচ্ছে, বাচ্চার কান ফোটানো হচ্ছে, মানে কানে ছিদ্র করা হচ্ছে। অর্থাৎ একে বলা হচ্ছে কি কর্ণভেদ সংস্কার। কর্ণভেদ সংস্কার। কর্ণভেদ সংস্কার। এখানে কি করা হচ্ছে, বাচ্চার কান ফোটানো হচ্ছে বা কানে ছিদ্র করা হচ্ছে। কানে ছিদ্র করা। কানে ছিদ্র করা। পরবর্তী সংস্কার দেখো, কানে ছিদ্র হয়ে গেল, বাচ্চার অন্নপ্রাশন হলো, চুল কাটা হলো, কানে ছিদ্র হলো। এরপর বাচ্চা যখন বয়স 2 বছর 2.5 বছর হয়ে যাবে, বা 2 থেকে 5 বছর টাইম পিরিয়ডের মধ্যে বাচ্চার যে বিদ্যাদান, যে শিক্ষা দেওয়া হবে, দেখবে তখন থেকেই 2 বছর 2.5 বছর হওয়ার পর থেকে অ ক খ বলানো শুরু হয়ে যায়। তো দেখবে হিন্দু ধর্মের মধ্যে প্রচলিত আছে, যখন সরস্বতী পুজো হয়, দেখবে প্রত্যেক সরস্বতী পুজোতে, সব জায়গায় হয় কিনা জানি না, দেখবে ম্যাক্সিমাম জায়গায় দেখবে হাতে খড়ি হয়। তো 2 থেকে 5 বছরের মধ্যে সরস্বতী পুজো করে প্রথমবার বিদ্যা দান দেওয়া হয়। তো সেটাও এক প্রকার সংস্কার, যাকে বলা হচ্ছে বিদ্যারম্ভ। বিদ্যারম্ভ মানে বিদ্যা আরম্ভ হলো তার জীবনে, তো বিদ্যা আরম্ভ সংস্কার। বিদ্যা আরম্ভ সংস্কার। বিদ্যা আরম্ভ সংস্কার। তো এখানে কি হচ্ছে, বাচ্চার বয়স যখন 2 থেকে 5 হয়ে যাচ্ছে, তো 2 থেকে 5 বছরের হলে, 2 থেকে 5 বছরের যখন হচ্ছে, তখন সরস্বতী পুজো করে, সরস্বতী পূজা করে প্রথমবার বিদ্যা জ্ঞান দেওয়া হয়। প্রথমবার বিদ্যা জ্ঞান দেওয়া হয়। প্রথমবার বিদ্যা জ্ঞান দেওয়া হয়। তো সেই সংস্কারকে বলা হচ্ছে কি বিদ্যা আরম্ভ সংস্কার। বিদ্যা জ্ঞান দেওয়া হয়ে গেল। এরপর এটা দেখে থাকবে ব্রাহ্মণ ফ্যামিলিতে যদি কেউ বিলং করো, বা ব্রাহ্মণ ফ্যামিলিতে দেখে থাকবে, এরপর দেওয়া হয় কি, দেওয়া হয় যখন সেই বাচ্চাটার বয়স 5 বছর হয়ে যায়, তাকে দেওয়া হয় পৈতে, অর্থাৎ তাকে বলা হয় কি উপনয়ন। তো এর পরবর্তী সংস্কার হচ্ছে কি উপনয়ন সংস্কার। উপনয়ন সংস্কার। উপনয়ন সংস্কার। উপনয়ন সংস্কারে কি করা হয়, 5 বছর বয়স যখন হচ্ছে সেই বাচ্চা, 5 বছর বয়সে পৈতে দেওয়া হয়। 5 বছর বয়সে দেখবে ন্যাড়া ফাড়া করে দিয়ে এবং মাথায় একটা টিক্কে রেখে তাকে কি দেওয়া হয়, পৈতে। পৈতে পড়ানো হয়। 5 বছর বয়সে পৈতে পড়ানো হয়। এরপর পরবর্তী সংস্কার কি, পৈতে পড়ানো হয়ে গেল, ওদিকে চুল কাটা, অন্নপ্রাশন, কর্ণভেদ, বিদ্যা আরম্ভ, পৈতে পড়ানো হয়ে গেল। এরপর পৈতে পড়ানোর পরে তাকে পাঠিয়ে দেবে কোথায়, পাঠিয়ে দেবে গুরুকুলে। এবং গুরুকুলে কিসের জন্য পাঠাবে, তাকে পড়াশোনা করার জন্য। সেই টাইমে বেদ ছিল, বেদ পড়ানোর জন্য পাঠানো হতো। তো এর পরবর্তী যে সংস্কার, সেটা হয়ে যাবে বেদ পড়া শুরু করছে, বেদ পড়া আরম্ভ করছে, সেখান থেকে বেদারম্ভ। বেদারম্ভ সংস্কার। বেদারম্ভ। বেদারম্ভ সংস্কার। এখানে কি হচ্ছে, গুরুকুলে চলে যাচ্ছে, গুরুকুলে গিয়ে বেদ পড়ছে। গুরুকুলে গুরুকুলে গিয়ে বেদ পড়া। লিখে রাখো, গুরুকুলে গিয়ে কি পড়ছে, বেদ। বেদ পড়া। এই সংস্কারকে বলা হচ্ছে কি বেদ পড়া শুরু করছে সর্বপ্রথম, বেদারম্ভ সংস্কার। পরবর্তী সংস্কার হলো কি, পরবর্তী সংস্কার যখন গুরুকুলে সে চলে যাচ্ছে, 5 বছর বয়সে পৈতে পড়ার পরে গুরুকুলে চলে গেল, তো সাপোজ ধরো 6 বছর বয়সে গেল কি 5 বছর বয়সে চলে গেল, তো সেই টাইমে তো আর মুখে দাড়ি গোঁফ আসবে না।
তারপর যখন বয়ঃসন্ধিকাল হবে, 14 বছর, 13 বছর, 14 বছর, 15, 16 বছর যখন বয়স হবে, তখন মুখে কি আসবে? মুখে দাড়ি আসবে, গোঁফ আসবে। তো সেটাকে, দাড়ি গোঁফ যখন আসছে তখন সেটাকে ধীরে ধীরে কামানো শুরু করবে। তো প্রথমবার যখন দাড়ি এবং গোঁফ কাটবে বা কামাবে, সেটাও হলো এক প্রকার সংস্কার। তাকে বলা হচ্ছে দাড়ি বা চুল। দাড়িতে কি থাকে? চুলই থাকে। চুলকে দেখবে শুদ্ধ সংস্কৃতিতে বা শুদ্ধ হিন্দিতে বলা হয় কেশ। তো কেশান্ত, কেশকে কি করছে? আন্ত করা মানে তাকে ধ্বংস করা, মানে কেশকে কাটছে। তো কেশান্ত, কেশান্ত ও ঋতু শুদ্ধি। এটা বললাম ছেলেদের ক্ষেত্রে। ছেলেদের কি, ছেলে হলে তার মুখে দাড়ি আসছে, গোঁফ আসছে, সেগুলোকে প্রথমবার কাটছে। আর ঋতু শুদ্ধি বলতে যে মহিলাদের যে পিরিয়ডস, যেটা আরম্ভ হয় 14 বছর কি 15 বছর বয়সে, বয়ঃসন্ধিকাল থেকে, তো সেটা আরম্ভ হচ্ছে। অর্থাৎ মাসিক চক্র বা ঋতু চক্র বলা হয়। তো ঋতু শুদ্ধি, ঋতু শুদ্ধি, ঋতু শুদ্ধি, ঋতু শুদ্ধি সংস্কার। ইংলিশে যারা লিখছো লিখে নাও, কেশান্ত, কেশান্ত অ্যান্ড ঋতু শুদ্ধি, ঋতু শুদ্ধি, ঋতু শুদ্ধি। তো লিখে রাখো এখান থেকে যে প্রথমবার দাড়ি গোঁফ কামানো, প্রথমবার, প্রথমবার দাড়ি গোঁফ কাটা এবং প্রথমবার মেয়েদের মাসিক, মেয়েদের মাসিক। এর পরে পরবর্তী যে সংস্কার লেখো 14 নম্বর দিয়ে, পরবর্তী সংস্কারে কি হচ্ছে? গুরুকুলে বেদ পড়তে গেছে, বেদ পড়ে, বেদ পড়া কমপ্লিট। এবার আবার তারা গুরু গৃহ থেকে, গুরুর পাঠশালা থেকে নিজের বাড়িতে ফিরে আসছে। তো সেই সংস্কারকে বলা হচ্ছে কি? সমাবর্তন, সমাবর্তন সংস্কার। তাকে বলা হচ্ছে সমাবর্তন সংস্কার। এখানে কি করছে তারা? গুরুগৃহ থেকে, গুরুগৃহ থেকে নিজ গৃহতে চলে আসছে। গুরুগৃহ, গুরুগৃহ থেকে নিজ গৃহে ফিরছে, নিজ গৃহে ফিরছে, নিজ গৃহে চলে আসছে। এই সংস্কারকে বলা হচ্ছে কি? সমাবর্তন সংস্কার। এবার নিজের গৃহে ফিরে আসলো। তোমাদেরকে এর আগের দিনের ক্লাসেই আমি পড়িয়েছি যে আশ্রম ব্যবস্থা। তো আশ্রম ব্যবস্থার ফার্স্ট ছিল ব্রহ্মচর্য, তারপর গারস্থ। তো গারস্থে তো এসে কি করছে? মানে গুরুগৃহ থেকে নিজের বাসভবনে ফিরে এসে, নিজের গৃহে ফিরে এসে কি করছে? বিবাহ করছে। তো এটাও একটা সংস্কার। 15 নম্বর সংস্কার লেখো, 15 নম্বর সংস্কার লেখো, বিবাহ সংস্কার। বিবাহ, বিবাহ সংস্কার, বিবাহ সংস্কার, বিবাহ সংস্কার। এখানে কি করছে? বিবাহ সংস্কারে সে বিয়ে করছে, বিবাহ করে নিচ্ছে, এবং এর পরবর্তী বিবাহ করে সে তার গারস্থ জীবন অতিবাহিত করছে। তারপর আসছে বানপ্রস্থ জীবন। বানপ্রস্থ জীবন অতিবাহিত করার পর তারপরে আসছে কি? বানপ্রস্থর পরে পড়িয়েছিলাম তোমাদের সন্ন্যাস আশ্রম। তারপর সন্ন্যাসী নিয়ে নিল। সন্ন্যাস আশ্রমের পর ধীরে ধীরে সে মৃত্যুর দিকে ঢলে পড়ছে এবং একদিন তার মৃত্যু হচ্ছে। এবং মৃত্যু হওয়ার পর দেখবে একটা অন্ত্যেষ্টি ক্রিয়া করা হয় হিন্দু সমাজে বা সনাতন সমাজে। তো সেখান থেকে হচ্ছে কি? অন্ত্যেষ্টি সংস্কার, অন্ত্যেষ্টি, অন্ত্যেষ্টি সংস্কার। এটা মানে বিভিন্ন ধর্ম অনুযায়ী, হিন্দু ধর্ম অনুযায়ী কি করে? সেই মারা গেলে তাকে তার যে রিচুয়াল আছে, তার যে আচার বিচার আছে, সেগুলো কমপ্লিট করে তাকে হচ্ছে পুড়িয়ে দেওয়া হয়। মুসলিম সমাজে কি করা হয়? মুসলিম সমাজে তাদের যে সমস্ত আচার বিচার আছে সেগুলোকে কমপ্লিট করে তাকে কবর দেওয়া হয়। এইভাবে বিভিন্ন ধর্ম অনুযায়ী আলাদা আলাদা আছে। তো সেই অন্ত্যেষ্টি সংস্কার, অন্ত্যেষ্টি সংস্কার।
লাস্ট সংস্কার কি? অন্ত্যেষ্টি, অন্ত্যেষ্টি সংস্কার। এবং অন্ত্যেষ্টি সংস্কারে কি হয়? মারা গেলে সেই অন্ত্যেষ্টি সংস্কার করা হয়, মারা যায়, লিখে রাখো মারা যায়, মারা যায়। তাহলে 16টা সংস্কার কি ডিটেলসে এখানে ডিসকাস করলাম। এখান থেকে এইভাবে কোশ্চেন দিয়ে দেবে যে চূড়া কর্ম সংস্কার, চূড়া কর্ম সংস্কার এর অর্থ কি বলে বিভিন্ন অপশন দেবে, তার মধ্যে একটা থাকবে যে চুল কাটার সংস্কার, বাচ্চাদের প্রথমবার চুল কাটার সংস্কার। বা দিয়ে দিল যে বৈদিক সভ্যতা 16টা সংস্কারের মধ্যে সর্বপ্রথম সংস্কার কোনটা? সর্বপ্রথম সংস্কার হয়ে যাবে গর্ভাধান সংস্কার। এবং শেষ সংস্কার কোনটা? শেষ সংস্কার হলো অন্ত্যেষ্টি সংস্কার। তো এখানে বৈদিক সভ্যতা, বৈদিক সিভিলাইজেশন টোটালটাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। টোটাল 4টে পার্টে, 4টে ক্লাসে কিন্তু আমরা বৈদিক সভ্যতাটা কমপ্লিট করেছি। আশা করি আজকের ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে সেগুলো তোমাদের সবকিছুই ক্লিয়ার হয়েছে। এরপর আমরা যেটা দেখব, আমরা ফার্স্ট দেখেছি কি বৈদিক কাল, বৈদিক কাল, তারপর উত্তর বৈদিক কাল, উত্তর বৈদিক কাল। তো বৈদিক কালে যারা প্রমুখ ছিল একদম প্রশাসনে, তাদেরকে কি বলা হতো? বলা হতো জন, তাদেরকে কি বলা হতো? জন। ধীরে ধীরে যখন উত্তর বৈদিক কালে চলে আসলো, তখন সেই জনটা হয়ে গেল কি? জনটা হয়ে গেল জনপদ। এর পরবর্তীতে এই জনপদগুলো আরো স্ট্রং হয়ে হয়ে গেল মহাজনপদ, মহাজনপদ, ষোড়শ মহাজনপদ, এগুলো আমরা পড়ে এসেছি। তো এর পরবর্তীতে আমরা চলে আসব কোথায়? মহাজনপদ। কিন্তু এই মহাজনপদটা না পড়ে এর আগে এই টাইম পিরিয়ডে কিন্তু আরো দুটো জিনিস হচ্ছে। সেখানে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মের কিন্তু ধীরে ধীরে বিকাশ হচ্ছে। তো এর পরবর্তীতে আমরা পড়বো নেক্সট ক্লাসে বৌদ্ধ ধর্ম, তারপর বৌদ্ধ ধর্ম কমপ্লিট হয়ে গেলে আমরা পড়বো জৈন ধর্ম। তো বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এগুলো ধীরে ধীরে কমপ্লিট করে তারপরে আমরা আসব এখানে মহাজনপদ থেকে। তো এই যে লিঙ্ক বলে দিলাম যে এই বৈদিক কালের পরে আমরা লিঙ্ক করব কোথায়? মহাজনপদ। কিন্তু এটা নেক্সট ক্লাসে না, এর মাঝখানে আমাদের এদের সমসাময়িকে যে জিনিসগুলো হচ্ছে বুদ্ধিজম অর্থাৎ বৌদ্ধ ধর্ম এবং জৈনিজম, জৈন ধর্ম, এগুলোর ব্যাপারে আগে ডিটেলসে পড়বো। তারপর আবার আমরা এই জনপদের পরে মহাজনপদে আবার ফিরে আসবো। তো আজকের ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে আশা করি সবকিছুই ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনোভাবে ডাউট থেকে থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করা হবে। এবং একটা কথা, এই উইকে হয়তো একটু ইরেগুলার হতে পারে, কারণ অফলাইন ব্যাচ আছে পিএসসি ক্লার্কশিপের, তো তাদেরকে একটু ওভারটাইম ক্লাস দিতে হচ্ছে। তো সেই কারণে একটু হয়তো ইরেগুলার হতে পারে, কিন্তু এর নেক্সট উইক থেকে একদম রেগুলার বেসিসে কিন্তু ক্লাস চলবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাস ভালো লাগলে অবশ্যই অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।